ওয়েলকাম টু দ্য শো আরবান হিটস। আজকে ধনঞ্জয় নিয়ে আড্ডা দেবো আমরা, এবং তাই পৌঁছে গেছি কয়েদি কিচেন ক্যামাক স্ট্রিটে। ধনঞ্জয় নিয়ে আড্ডা দেওয়ার সময় এর আগেও আমি অনির্বাণদার ইন্টারভিউ নিয়েছি, কিন্তু আজকে ফার্স্ট টাইম যখন এই পাশে বসলাম অদ্ভুতভাবে অনির্বাণদা ভাইবটা আসছে না। একটা হয় দুটো মানুষ যখন পাশাপাশি বসে অনির্বাণদা, এটা তুমিও ফিল করবে, যেটা ভাইব আসে যে অন্য মানুষটার ব্যাপারে, কিন্তু এখানে আমি একদম তোমাকে পাচ্ছি না, আমি অ্যাকচুয়ালি পাচ্ছি ধনঞ্জয়কে। সেরকম কোনো ব্যাপার নেই, আমি একটু চুপচাপ আছি বলে এখন একটু কথা বললেই বোঝা যাবে আমিই এসছি। বলছো শুটিংয়ের সময় একটা ছিল যে এত ডিফিকাল্ট একটা চরিত্র, তখন এক ধরনের যাতে চরিত্রটা ফুটে বেরোয় সেই কারণে একটা বাইরে থেকেই হোক ভেতর থেকেই হোক এক ধরনের একটা নিজেকে সেই প্রেশারের মধ্যে রাখতে হতো, কিন্তু এখন সেরকম কোনো ব্যাপার নয়। কিন্তু যখন ট্রেলার লঞ্চ হয়েছিল তুমি বলেছিলে যে শুটিংয়ের সময়ের অনেকটা গ্যাপের পর যখন ট্রেলার লঞ্চ হয় তখন তুমি যখন আবার ধনঞ্জয়ের ড্রেসটা পরো, তুমি যেন শক্তি চট্টোপাধ্যায়কে কোট করেছিলে তুমি, যে সে সময় বড় সুখের সময়, বড় সুখের সময় না। হ্যাঁ, তো এই সময়টাকে যদি তুমি একটু ডেসক্রাইব করো, আমার শুটিং করার সময়। দেখো, ধনঞ্জয় এমন একটা চরিত্র যেটা আমি থিয়েটার সিনেমায় মিলিয়ে এত জটিল চরিত্র আমার কাছে এখনো পর্যন্ত আসেনি। ধনঞ্জয় যে ধরনের জটিলতা ক্যারি করে, এবারে প্রথমেই আমার ভাবনাটা হয়েছিল যে এরকম একটা চরিত্র আমি করব কি করে। তার কারণ ধনঞ্জয় করতে গেলে প্রথম যে দুটো জিনিস বুঝতে হয় সেটা হচ্ছে মৃত্যু বুঝতে হয়। এবার কারো ফাঁসি যে কোনো সাধারণ মৃত্যু, অ্যাক্সিডেন্টের মৃত্যু, রোগে ভুগে মৃত্যু, যে কোনো রকমের সুইসাইড, যে কোনো মৃত্যু থেকে ধনঞ্জয়ের মৃত্যু এই কারণেই আলাদা যে তাকে স্টেট বা কোনো একটা ক্ষমতা বা জুডিশিয়ারি তাকে বলে দিচ্ছে যে অমুক দিন অমুক সময় তুমি মারা যাবে। একটা লোক 4টে বাজতে 10-এ জানে যে 4টে 5-এ আমার আর হৃদস্পন্দন চলবে না। এই যে একটা প্রেশার একটা মানুষের ওপর, সে ক্রিমিনাল হতে পারে না হতে পারে সেটা অন্য তর্ক, ঠিক আছে, সেটা আমি এখানে জুডিশিয়ারি নিয়ে প্রশ্ন তুলতে চাইছি না, কিন্তু আমি বলছি আমি যদি একদম একটা মানুষের মনের মধ্যে চলে যাই যে আমি এখন বসে আছি জ্যান্ত আর 5 মিনিট পরে আমি মৃত থাকবো, এইটা কি ধরনের প্রেশার ক্রিয়েট করতে পারে একজনের সোল জুড়ে, একজনের মাথা জুড়ে, সেটা একজন অভিনেতা হিসেবে তার তল পাওয়া খুবই শক্ত ব্যাপার। ওই রিসেন্টলি ওমপুরি মারা যাওয়ার পর তোমরা পড়েছো কিনা জানি না, নাসির একটা কমেন্ট করেছিলেন, টম স্টোপার্ডের একটা কোট নিয়ে উনি বলেছিলেন যে ইউ কান্ট অ্যাক্ট ডেথ, কারণ ডেথ এমন একটা আইসোলেশন, এমন একটা হলো যে সেটা তুমি অ্যাক্টিংয়ে ট্রান্সফর্ম করতে পারবে না। ইটস ইমেন্সলি ডিফিকাল্ট টু এক্সিকিউট ডেথ থ্রু ইয়োর অ্যাক্টিং। এই সবটা নিয়ে আমি বাঁকুড়ায় গেছি, আমি 2বার গেছি বাঁকুড়ায়, ওদের বাড়িতে ছাতনা, তো যেখানে ধনঞ্জয় বড় হয়েছে, ধনঞ্জয় ফুটবল খেলতো, ধনঞ্জয় চিরকালই একটু চুপচাপ, ধনঞ্জয়ের বন্ধুদের সাথে কথা বলা, আলিপুর সেন্ট্রাল জেলে ধনঞ্জয়ের সঙ্গে যারা কয়েদি ছিলেন তাদের সাথে কথা বলা, সব কিছু নিয়েই আমি ধনঞ্জয়ের একটা ছায়া পেতে চাইছিলাম যে ধনঞ্জয় কেমন ছিল। সেই সবটা জানার পর আমি দেখেছিলাম যে ধনঞ্জয় খুব এক্সট্রা অর্ডিনারি একটা লোক ছিল না। বুঝতে পেরেছো, কিছু কিছু লোক হয় না, ধরো কিছু একটা তার মধ্যে এক্সট্রা অর্ডিনারি এলিমেন্ট আছে, হয় সে যখন রেগে যায় তখন সে অন্যরকম হয়ে যায়, কিংবা ধরো কিন্তু ধনঞ্জয়ের মধ্যে কোনো এক্সট্রা অর্ডিনারি এলিমেন্ট ছিল না, তারা আমাকে যা বলেছে। এবার ধরো ফিল্ম তো ব্যাপারটা হচ্ছে, আমি তো 14 বছর ধরে ধনঞ্জয়ের জীবন দেখাচ্ছি না, একদম আমি কিছু গ্লিমসে ধনঞ্জয়কে দেখাচ্ছি। তাহলে আমি ধনঞ্জয়কে এক্সাইটিং করে তুলবো বা আমি ধরো একটা অভিনীত চরিত্র করে তুলবো কীভাবে? হ্যাঁ, স্ক্রিপ্টের সাপোর্ট ছিল, অরিন্দমদার অসংখ্য রিসার্চ থেকে তৈরি হওয়া অনেকগুলো ইনস্ট্রাকশন ছিল। তারপরেও আমাকে ভেবে বের করতে হয়েছিল যে আমি ধনঞ্জয়কে কোথা থেকে শুরু করব, ধনঞ্জয়কে মোটিভেট করব কিভাবে। সেখানে আমি বহুদিন ভাবার পর একটাই জিনিস পেয়েছি যেটা দিয়ে ধনঞ্জয়কে মোটিভেট করা যায়। সেটা শুনলে তোমার একটু অবাক লাগতে পারে, কিন্তু সেটা হচ্ছে নামনেস। আরবান হিটস চলছে এবং তোমাদের জন্য গানও থাকবে, তবে ডেফিনেটলি ধনঞ্জয় নিয়ে আরও আড্ডা হবে, সেটা নিয়েই ফিরে আসছি। ভেবেছিলাম তোকে ফিরিয়ে দেব আমি, ভেবেছিলাম ঘুরে তাকাবো না, ভেবেছিলাম
তোকে পুড়িয়ে ফেলবো আমি। ভেবেছিলাম উড়িয়ে দেব ছাই, কিচ্ছু পারলাম না, শুধু বাড়লো জনবুক। সুখী গাল বোঝে না কবিদের অসুখ, পাতলা ঠোঁটের ডগায় সাজানো গল্পের খই। তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই। এভাবে গাছপালার স্নেহ দিয়ে ঢাকা থাক সে পথ ফাঁকা, থাক তোর ডাকে সাড়া দেব না, দেব না, না, না। শত বসন্তের আগরে যেই রেখেছি বালিশে ঘুম, থাক পাতার ভাঁজে রাখা আমার এই ভালো লাগা। আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না, নরম আঙুল কেটে যাবে, উপড়ে নেব নিজেকে। বুঝবি না তোর ক্ষতয় হাত বোলালে, জানবি না কেন যে চোখ ঢাকি, বুঝবি না কেন পাশ ফিরে শুলে, জানতে চাস না কেন এভাবে থাকি। কেন প্রশ্ন এড়াস, আমি ঠকবো না, বিশাল ফারাক আছে তা কি বুঝিস না। পাতলা ঠোঁটের ডগায় সাজানো গল্পের খই, তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই। এভাবে গাছপালার স্নেহ দিয়ে ঢাকা থাক সে পথ ফাঁকা, থাক তোর ডাকে সাড়া দেব না, দেব না, না, না। শত বসন্তের আগরে যে রেখেছি বালিশে ঘুম, থাক পাতার ভাঁজে রাখা আমার এই ভালো লাগা। আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না, নরম আঙুল কেটে যাবে, উপড়ে নেব নিজেকে। बहु मनोरथ साजू अभी सारे पहलू सुनील बेस, काजर नयने सराज बयाने कुसुमे सजानु केस। सखी हम मोहन अभी सारे जाऊं, बोलो हम ए तक सुख कहाँ पाऊं। मोर वेदना कातर मोहे लागी बैठे आछे, सखी हम मोहन अभी सारे जाऊं, बोलो हम ए तक सुख कहाँ पाऊं। सखी चिरा भागिनी हम बैठे काकिनी पोहानु रजनी तबुना आइलो श्याम। सखी चिरा भागिनी हम कृष्ण कजल पिघल सजल नयन निरधारी, कठिन पथ वृथ मनोरथ विफल अभिसारी।
ফিরে এলাম আরবান হিটস নিয়ে। অনির্বাণদার সঙ্গে আড্ডা হচ্ছে ধনঞ্জয় ছবি নিয়ে। এবং ধনঞ্জয় যখন তোমার কাছে প্রথম অফারটা আসে ধনঞ্জয়ের চরিত্রটি করার, দেখো এর আগে কি ধারণা মানুষের মনে কি ধারণা রয়েছে, কিছু মানুষ হয়তো ভিন্ন মত পোষণ করেন, কিছু মানুষ অন্য মত পোষণ করেন, সেটা সম্পূর্ণ আলাদা হয়ে যখন তোমার কাছে এই চরিত্রটা করার কথাটা এলো, তোমার মাথায় কোনো সেকেন্ড থটস কি এসেছিল? তুমি যেভাবে বলছো যে প্রথমত ধনঞ্জয় গল্পটার সাথে মানে আমার কালেকটিভ মেমোরির যে সম্পর্ক, সেটা হচ্ছে যখন হেতাল পারেখ মারা যায় এবং ধনঞ্জয় ধরা পড়ে, তখন আমার 4 বছর বয়স। আর ধনঞ্জয় যখন ফাঁসি হয় তখন আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি। দেরি করে ঘুম থেকে উঠে পেপারে পড়তাম যে ধনঞ্জয়ের ফাঁসি হবে। আর আমাকে রোলটা যখন অরিন্দমদা অফার করেন, তারপরে আমার প্রথম মানে ইন্টারনাল রিয়াকশান এটাই ছিল যে আমাকে বলেন যে আমি ধনঞ্জয় নিয়ে ছবির পরিকল্পনা করছি, তোকে ধনঞ্জয় ভাবছি। আমি এনবিসির অফিস থেকে বেরিয়ে ওই মোবাইলে ডাউনলোড করে ধনঞ্জয়ের একটা ছবি দেখি, ওই বিখ্যাত নিমাই ঘোষের তোলা যে ছবি জেলে। দেখেই প্রথম যেটা আমার মধ্যে একটা মানে ইনস্ট্যান্ট ডিনায়াল কাজ করে এবং খুব মন খারাপ হয়ে যায়। এটা এরকম দেখতে লোক, হ্যাঁ, মানে একটা রাঢ় বাংলার যে দেহাতি মুখের ছাপ থাকে, মানে তুমি বাঁকুড়া পুরুলিয়া দিকে মানে আসানসোল থেকেই ওই যে জিনিসটা শুরু হয়ে যায়। মানে আমার বাড়ি মেদিনীপুর থেকে একটু জঙ্গলের দিকে গেলেই দেখবে ওখানকার মানুষের মুখের মধ্যে যেটা অদ্ভুত ছাপ, হ্যাঁ, ওরকম একটা কেঠো মুখ, একটা ওখানকার যে ড্রাই ওয়েদার, বেটে অন্যরকম দেখতে, চুলগুলো অন্যরকম। তা আমি প্রথমেই আমার মনে হলো যে অরিন্দমদা আমাকে এই পার্টটা দিলই, তো আমার একদম আমার সাথে যাচ্ছে না। মানে বলতে পারো আমি তখন মনে মনে বলছি যে তার কীরকম একটা মিসকাস্ট হয়ে গেল, শেষকালে আমি পেরে উঠবো না, লোকে বলবে যে দূর অনির্বাণকে মানাই। কিন্তু ফাইনালি আমি অভিনেতা হিসেবে এটাও বিশ্বাস করি যে মানে আমি যদি আজকে লেনিনের চরিত্রে, রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করি বা স্বামী বিবেকানন্দের মতো চরিত্রে অভিনয় করি, তাকে যে আমার তার মতোই দেখতে হবে সেটার তো কোনো মানে নেই, তো অন্যরকম হতেই পারে। তো তারপরে আমার পরিশ্রম শুরু হলো। অরিন্দমদা অনেকগুলো হেল্প করেছিলেন প্রি প্রোডাকশন লেভেলে, আমাদেরকে নিয়ে ছাতনায় যাওয়া, আলিপুর সেন্ট্রাল জেলে নিয়ে গেছেন আমাদেরকে। আমি দেবাশিসবাবু, প্রবলবাবু, পরমেশ্বরবাবুদের যে বইটা আছে, যে বইটার ভিত্তিতে এই চিত্রনাট্যের স্পাইনটা তৈরি হয়েছে, সেই বইটা বেশ 3-4 পড়া, রিড আউট করা, বিভিন্ন লোকজনদের সাথে, মানে তখনকার ধনঞ্জয়ের জেলে যাদের সঙ্গে থাকতো তাদের সাথে কথা বলা। বাসুদেব মুখার্জি যখন ধনঞ্জয়কে 14 বছর দেখেছেন, ধনঞ্জয়ের স্ত্রীও ধনঞ্জয়কে অতদিন দেখেন, খুবই কম দেখেছেন, বাসুদেব মুখার্জির সাথে কথা বলা, এই পুরোটা চলতেই মানে আমার আস্তে আস্তে বিশ্বাস হতে শুরু করেছিল যে একটা কোনো হয়তো মানে কিছু একটা আমি এক্সপ্রেস করতে পারবো ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। ধনঞ্জয় নিয়ে এরপরে আরও অনেক আড্ডা দেবো, তবে তোমাদের জন্য থাকছে আরবান হিটসে বেশ কিছু গান। सजना बरस है क्यों अखियाँ, सजना बरस है क्यों अखियाँ, सावन आए तुम ना आए, सावन आए तुम ना आए, तुम बिन तरसे मोरा जिया, तुम बिन तरसे मोरा जिया, सजना बरस है क्यों अखियाँ, बरसे हैं क्यों अखियाँ। তুমি থেকো আজ
সাক্ষী হয়ে সঙ্গোপনে এই গান ভাসিতে গলুক যত দুঃখ জমা ঘরের কোণে। আজ যাও মেঘে যাও তুমি বলো তারে মন কাঁদে হায় সजना बरसे है क्यों अखियाँ सजना बरसे है क्यों अखियाँ। It's raining, it's raining, yes it's raining, and I find myself in the rain. I see how my loneliness gets washed away in the rain, and I wanna start it all over again. सजना बरसे है क्यों अखियाँ। ভিড় ঠেলে এগিয়ে যেতে যেতে ধাক্কা খেতে খেতে থেমে যায় জমানো সব ফুরিয়ে যেতে যেতে একটা রঙিন ফিতে জড়িয়ে যায়। গোটা বিশ্ব একই দৃশ্য, শীত গ্রীষ্ম সবাই নিঃস্ব। হে সমুদ্র আমিও ক্ষুদ্র, ফিরিয়ে নিলে নাও আমায়। বড় এলোমেলো লাগে সব, আমি ফিকে হয়ে আসি আকাশের নীলে। আমি কই ধুয়ে গেছে স্মৃতিরাশি। গোটা বিশ্ব একই দৃশ্য, শীত গ্রীষ্ম সবাই নিঃস্ব। হে সমুদ্র আমিও ক্ষুদ্র, ফিরিয়ে নিলে নাও আমায়। ভিড় ঠেলে ওয়েলকাম ব্যাক টু আরবান হিটস। ধনঞ্জয় নিয়ে চলছে আড্ডা, অনির্বাণদার সঙ্গেই আড্ডা চলছে। এবং যেটা একদম শুরুতে বলেছিলাম অনির্বাণদা, যে তুমি যখন পাশে বসেছিলে তখন আমার মনে হচ্ছিল যেন ধনঞ্জয়। সেই রেস্টে নেই যদি বলি, এই চরিত্রটা নিয়ে তুমি যেটা বললে, ধনঞ্জয়কে অ্যাপ্রোচ করা যায় একমাত্র নামনেস দিয়ে। তুমি তোমার মনে হয়েছে ওটা। তা ডেথ, যে মানুষটি জানে যে ধরো আর কিছু সময়ের পরে তার মৃত্যু হবে, কয়েক মাস বছর পরে তার মৃত্যু হবে, কখনো এই চরিত্রটাতে ঢোকার জন্য তোমার নিজের মাথায় কি এই থটটা ইমপ্ল্যান্ট করেছো? জানি না, মেবি যে তুমি হয়তো নিজেকে এরকম চিন্তা করেছো যে দুদিন বাদে যদি মৃত্যু হয় আমার চরিত্রটা কি বিহেভ করতে পারে। আমি করেছি উল্টোটা। আচ্ছা, কারণ আমি তোমাকে বলছি যে
এইটা করা যায় না। আমি তোমাকে প্রথমেই বললাম না যে ওই মানে ডেথ অ্যাক্ট করা যায়, আই হ্যাভ টু লিভ দিস ওয়ার্ল্ড, বা এবার এই ওয়ার্ল্ডটা পৃথিবী নয়, মানে আমি ভাবছি আমি 3 দিন বাদে মারা যাব, এটা ভেবে পর্দায় ফুটিয়ে তোলা খুব শক্ত কাজ। তার জায়গায় আমাকে এটা ভাবতে সাহায্য করেছে যে আমি আর 4 দিন পরে কি আমি আর 5 মাস পরে কি আমি আর 6 মাস পরে আমার যারা প্রিয়জন, আমার যারা আত্মজন, তাদেরকে দেখতে পাবো না। মানে আমার মানে হচ্ছে ধনঞ্জয়ের নয়, অনির্বাণের। ধরো আমি আমার মায়ের মুখ, বাবার মুখ, বোনের মুখ, প্রিয়জনদের মুখ, বন্ধুদের মুখ কোনোদিন আর দেখতে পাবো না। এবার আমি মারা যাব, নাকি আমি কোথাও পালিয়ে যাব, নাকি আমায় কোনো চোরা কুঠুরিতে বন্দি করে রাখা হবে, সেটা ভাবলে খুব একটা হেল্প হবে না। বরঞ্চ এটা ভাবা যে আমি আর আমার প্রিয়জনদেরকে দেখতে পাবো না, মানে আমি বলছি একটা লুজিংয়ের ইমোশন। হ্যাঁ, এইটা বরঞ্চ আমাকে বেশ কিছু হেল্প করেছে বলতে পারো। ধরো কোর্ট সিনে যখন অভিনয় হচ্ছে বা জেলের দৃশ্যের যখন অভিনয় হচ্ছে, তখন এটা ভাবা যে আমি আর ওই মানুষগুলোকে দেখতে পাবো না। একটা মিশনের এক্সাম্পল দিয়ে যদি যাই, মিশনের শুরুতে একজন সোলজারকে ব্রিফ দেওয়া হয়, মিশনের শেষে ডিব্রিফ করা হয়। তো মিশনে তুমি গেছো, তোমাকে ব্রিফ করা হয়েছে, মিশনটা কমপ্লিট হয়েছে, সেই ডিব্রিফটা এখনো পর্যন্ত হয়েছে নাকি ক্যারেক্টারটা কোথাও একটা টোল নিয়েছে তোমার উপর? হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ক্যারেক্টার? দেখো, ডিব্রিফের জন্য আমি খুবই উচাটন হয়েছিলাম আর কি। প্রথম কথা, আমার শিডিউল ধনঞ্জয় যেদিন শেষ হওয়ার কথা ছিল, সেদিন একটা কালবৈশাখী হয়, ন্যাচারালি একটা জেনারেটর খারাপ হয়ে যায়, তো সেদিনকে শেষ হতে পারে না। তার পরের দিন করে আর কি, টানে শুটিংটা আর কি পরের দিন পর্যন্ত। তো তখন আমার একটা ভীষণ একটা ওই হয়েছিল আর কি, মানে মানে আমি আর পারছি না। কারণ আমি তো শুটিং শুরু হওয়ার থেকে নয়, শুটিং শুরু হওয়ার 1.5 মাস আগে থেকে ওরকম একটা অবস্থার মধ্যে আছি। তো তখন আমার মনে হচ্ছিল যে আমি জাস্ট আর পারছি না, মানে তাই জন্য ওই একদিন শুটিং পিছিয়ে যাওয়ার পর আমি অরিন্দমদাকে বললাম যে অরিন্দমদা, মানে আমি আর পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তখন অরিন্দমদা আমায় বললো, কী করবি বল, তুই আরেকটা দিন কর। তো মানে ডেফিনেটলি এটা তো মানে এমন তো আমি ডিরেক্টরকে গিয়ে বলতে পারি না আমি আর পাচ্ছি না, আমি আর কালকাল শুটিং করবো না, আজকেই করুন, এমন তো নয়। কিন্তু আমি খুব দুঃখ হচ্ছিল, কষ্ট হচ্ছিল, পারছিলাম না বলে গিয়ে ডিরেক্টরকে বলেছি। এবং অরিন্দমদার পক্ষে এটা কমিউনিকেট করা অনেক সহজ হয়েছে, কারণ জার্নির প্রথম দিন থেকে অরিন্দমদা পুরো প্রসেসটা দেখেছেন আর কি চোখের সামনে দিয়ে। চলছে আরবান হিটস, চলছে আড্ডা, ফিরে আসছি আবার। ঠিকানা হাত বাড়ালেই বন্ধু ডালের ফাঁকে পাখির বাসা, বন্ধু
হাসির জমা, বন্ধু একটা ভুলের 100 ক্ষমা, বুকের বাপাশে বন্ধুর বাড়ি, বন্ধু তুমি ফিরে এসো তাড়াতাড়ি। আড়ি 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 আড়ি। আচ্ছা, তুই ওকে বলে দিচ্ছিস না কেন যে তুই ওকে ভালোবাসিস? প্রপোজ করে দে। মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না। পড়ছে কেন বিনা মেঘেই বাজ, পদ্য লেখা আমার তো নয় কাজ, চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মোড়, কিছুতেই উপায় মেলে না। ও মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়, গড়বো ভিটে খুশির ইটে সঙ্গী হবি আয়, কলের পাড়ে জলের ধারা ঘরের পরে তুই, চারটে হাতে খেলনা পাতে এক জোড়া চড়ুই, সে ভাবনারা চোখ খোলে না। ও মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না। মাথায় কি গোবর ঠাসা আছে? জল ফেলছিস আমার মেয়ের ওপরে, হারাম জাদা, মারবো এক চট। 8 কুড়োর বেটা, আবার আমার মেয়েকে বিয়ে করা হচ্ছে, লক্কর কথা। মারবো টেনে, বলবো দাঁড়িয়ে আছে এখানে। রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবই, মেলায় যাব রিক্সা চড়ে বসবি পাশে তুই, বন্দি আছে হাজার আশা বুকের মাঝে, দেখ একটু চিনে নিলেই হব দুজন মিলে এক, তবু স্বপ্নেরা মুখ তোলে না। ও মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না। পড়ছে কেন বিনা মেঘেই বাজ, পদ্য লেখা আমার তো নয় কাজ, চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মোড়, কিছুতেই উপায় মেলে না। ও মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না। ওয়েলকাম ব্যাক টু আরবান হিটস। সময় প্রায় শেষ, তাই শেষ প্রশ্নটা বরং অনির্বাণদাকে করেই নি। ধনঞ্জয়েরই কথা এটা যে ভবিষ্যতে যেন কোনো নির্দোষের এভাবে যেন ফাঁসি না হয়, এটা নিয়ে তুমি কি বলতে চাইবে? এটা নিয়ে কি বলবো, মানে দেখো, আমি তো জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে থাকা লোক নই। নির্দোষের মৃত্যু হচ্ছে বা নির্দোষের ধরো, মানে নট অনলি থ্রু জুডিশিয়ারি সিস্টেম, এমনি মানুষের যে রেস্টলেসনেস বা অসহিষ্ণুতা, নির্দোষ তো মারা যাচ্ছে আর কি, নির্দোষের তো ক্ষতি হচ্ছে। ফলত এটা নিয়ে ফলত মানে এটা নিয়ে এটাই বলতে পারি যে একজন সচেতন মানুষ হিসেবে বা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে যদি আমি নিজেকে মনে করি, তাহলে তো আমি এটাই বলতে চাইবো যে নির্দোষের যেন শাস্তি না হয়, কোনো রকম শাস্তি না হয়। কিন্তু এটাও তো ঠিক যে
একটু চোখ কান খোলা রাখলেই বোঝা যাচ্ছে। এবং আমি আরও একটা কথা অ্যাড করতে চাইব, যে ধনঞ্জয় এই চলচ্চিত্রে বলে যে আমি গরিব, সেই জন্য আমার ফাঁসি হচ্ছে। ফলত শুধু নির্দোষ নয়, মানে বড়লোক নির্দোষ আর গরিব লোক নির্দোষ, দুটোর মধ্যে তফাৎ আছে। মানে বড়লোক কোথাও তার নির্দোষ, মানে সেটা সে কোথাও পৌঁছে দিতে পারে যে আমি নির্দোষ। গরিবের তো সেই উপায়ও নেই। ফলত গরিব আর নির্দোষ এই দুটো মিলে গেলে যে কি ভয়াবহ হতে পারে, শুধু ধনঞ্জয় নয়, আমাদের ইতিহাসে, আমাদের দেশে খুব রিসেন্ট সময়ের মধ্যেও তার বেশ কিছু উদাহরণ আছে। ফলত আমি এখানে বসে বলতেই পারি যে কোনো নির্দোষের যেন শাস্তি না হয়, কিন্তু আমাদের দেশের বাস্তব সেটা তো সবসময় এই কথা বলে না। নির্দোষ তো মারা যাচ্ছেই, বা অপমানিত হচ্ছেই, বা প্রবঞ্চিত হচ্ছেই, হয়েই চলেছে। আমি একজন অভিনেতা, আমার কাজ আমার অভিনীত চরিত্রের মধ্যে দিয়েই আমার কথা বলা, বা স্ক্রিপ্ট রাইটারের কথা বলা, বা ডিরেক্টরের কথা বলা। ফলত আমি একটা পাপেটের মতো আর কি। তো আমি আলাদা করে যদি অনির্বাণকে তুমি জিজ্ঞাসা করো তুমি কি বলবে, তাহলে আমি বলবো ভালো তো অনেক কিছুই হতে পারে, ঠিক হ্যাঁ, সে এটাও ভালো হোক, কিন্তু এই খুব সহজে যে ভালো হবে এমন নয়। একসাথে অনেক মানুষকে এসব অন্যায়গুলোর এগেনস্টে চিৎকার করতে হবে। একা একজন ওদিক থেকে, একজন ওদিক থেকে, একজন আসাম থেকে, একজন কেরালা থেকে, একজন পশ্চিমবঙ্গ থেকে, একজন গুজরাট থেকে চিৎকার করলে হবে না। মানে সারা দেশে এটা নিয়ে একটা খুব সংঘবদ্ধ চিৎকার উঠতে হবে, তবেই হয়তো মানুষের বেঁচে থাকাটা, গরিব এবং নির্দোষ মানুষের বেঁচে থাকাটা আরেকটু সিকিউরড হবে। দর্শকদের কি বলতে চাইবেন? দর্শককে এটাই বলতে চাইব যে দেশে যখন কোনো অপরাধ ঘটে, দেখুন অপরাধকে তো ধিক্কার জানাতেই হয়, যে কোনো ধরনের ঘৃণ্য অপরাধকে ধিক্কার জানানোই উচিত সৎ নাগরিক হিসেবে। কিন্তু যখন সেই অপরাধ বিতর্কিত হয়, যখন তাকে নিয়ে নানান রকমের ভার্জনস থাকে, নানান রকমের দৃষ্টিভঙ্গি থাকে, তখন সেটা একটু খুঁটিয়ে দেখাটা উচিত। এটা মাথায় রাখতে হবে যে ধনঞ্জয় হচ্ছে সেই রেয়ার ক্যাপিটাল পানিশমেন্ট যেটা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে হয়েছিল। মানে সেই ঘটনার কেউ সাক্ষী ছিল না, চাক্ষুষ দেখেনি। ফলত এরকম একটা কেসে আমার মনে হয় যে ধনঞ্জয়ের দিকের কথাটাও, বা সেই কেস নিয়ে যে অন্য দৃষ্টিভঙ্গিটা উঠে আসছে, সেটাও আমাদের সহমর্মিতা নিয়ে, ধৈর্য নিয়ে দেখা উচিত। ফাইনাল সিদ্ধান্ত অবশ্যই আপনাদের ওপর, আপনারাই বিচার করবেন ধনঞ্জয় অপরাধী ছিল কি ছিল না। কিন্তু একটা সাজা হয়েছে, বিতর্কিত সাজা। আমার মনে হয় অপর দৃষ্টিভঙ্গিগুলোকেও যথেষ্ট সম্মান নিয়ে দেখা উচিত। সমাজ থেকে অপরাধ নির্মূল করতে সেটাও কিন্তু সমান কাজে লাগে। আরবান হিটস এখানেই শেষ, বাট তোমাদের জন্য গান থাকবে। থ্যাংক ইউ সো মাচ অনির্বাণ দা আসার জন্য, তোমাকেও, আর এই অসাধারণ ইন্টারভিউটা হওয়ার জন্য থ্যাংক ইউ। ভিজছে কাক, আয় না থাক, দেখুক তোমায় ফুলের দল। পথের বাঁক আনতে যাক, বৃষ্টি ধোয়া কলসি জল। শহর তলি জুড়ে, গলির মোড়ে মোড়ে, তোমায় নিয়েই গল্প হোক। ভিজছে কাক, আয় না থাক, দেখুক তোমায় ফুলের দল। পথের বাঁক আনতে যাক, বৃষ্টি ধোয়া কলসি জল। শহর তলি জুড়ে, গলির মোড়ে মোড়ে, তোমায় নিয়েই গল্প হোক। জানি তোমার ছন্দে অন্ত মিল নেই, তোমার ঊর্ধ্বগামী বালিশ ছেঁড়া স্বপ্ন ধোঁয়া। উড়ছে উড়ুক, উড়ছে উড়ুক। তোমার চোখ মেঘলা হোক, তোমার কথাই পড়ছে মন। আঙুল ছোঁয়া মুদ্রা দোষ, তোমার
কথার খুব ওজন, হাজার করতালি তোমায় বলে খালি তোমায় নিয়েই গল্প হোক। জানি তোমার ছন্দে অন্ত মিল নেই, তোমার ঊর্ধ্বগামী বালিশ ছেঁড়া স্বপ্ন ধোঁয়া উড়ছে উড়ুক, উড়ছে উড়ুক, উড়ছে উড়ুক, উড়ছে উড়ুক। জানি তোমার ছন্দে অন্ত মিল নেই, তোমার ঊর্ধ্বগামী বালিশ ছেঁড়া স্বপ্ন ধোঁয়া উড়ছে উড়ুক, উড়ছে উড়ুক, উড়ছে উড়ুক। এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পাঠ। চলো মানে মানে দিয়ে ফেলি রূপ, তুমি আমি মিলে দুজনেই মনটাকে ও বেঁধে ফেলি সাত পাকে। চলো ছোট খাটো করি ভুল চুক, তুমি আমি মিলে সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ। রাজি আছি আজকে বৃষ্টি নামুক, তুমি আমি ভিজবো দুজনে খুব ভরসা দিলে। দেখো নাই অকাল শ্রাবণ নেমেছে আজ হাজার বারণ জেনে। আওয়াজ শুনে আমায় ডাকো, ডাকো চাদর আমার কাছে টেনে। রঙে রঙে ভরিয়ে দিয়েছি ঘর, ভিজে গেছি বৃষ্টি নামার পর, তুমি আমি ঘর থেকেও যা যাবার যাচ্ছি চলে। ও এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পাপ। চলো মানে মানে দিয়ে ফেলি ডুব, তুমি আমি মিলে দুজনেই মনটাকে হো বেঁধে ফেলি সাত পাকে। চলো ছোট খাটো করি ভুল চুক, তুমি আমি মিলে সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ। রাজি আছি আজকে বৃষ্টি নামুক, তুমি আমি ভিজবো দুজনে খুব ভরসা দিলে।